স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বেরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। এবছর তৃতীয়বারের মতো চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে চীনের ক্ষমতাসীন দলের এই আমন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিশ্লেষকরা বলছেন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভারতের বিকল্প হয়ে উঠতে পারে চীন। তাই বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সফর খুবই গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি সৌরভ। বাংলাদেশের উন্নয়ন সহযোগী চীন সরকার এরই মধ্যে চীনের কাছ থেকে তিস্তা প্রকল্প ও উচ্চশিক্ষায় ইতিবাচক সাড়া পেয়েছে। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রেও রয়েছে চীনের উল্লেখযোগ্য সহযোগিতা। আর ভূ রাজনৈতিক দিক থেকেও চীন বাংলাদেশ সম্পর্ক বিশেষ গুরুত্ব বহন করে। সেই চীনে চলতি বছরে তৃতীয়বারের মতো সফর করতে যাচ্ছে বিএনপি। চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রণেই এই সফর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রোববার এই সফর শুরু করছে দলটির 9 সদস্যের প্রতিনিধি দল। বিএনপি নেতারা বলছেন, রাজনৈতিক সুসম্পর্ক গড়ে তুলে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পৃক্ততাকে আরও সুদৃঢ় করতেই এই সফর। গুরুত্ব পাবে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। তারা অনেক সময় তাদের বাণিজ্যিক রিলেশনগুলোকে আরও গতিশীল করার জন্য এই সফরগুলো করিয়ে থাকে এবং পলিটিক্যাল একটা বন্ডিং সৃষ্টির মধ্য দিয়ে তারা এটা করে। চীনা সরকার এবং চাইনিজ কমিউনিস্ট পার্টি মনে করে বাংলাদেশে ভবিষ্যৎ গণতান্ত্রিকভাবে নির্বাচন হলে কোন দল সরকার গঠন করার সম্ভাবনা আছে সেটা তারা বুঝে। তো সেই জন্য তারা গুরুত্ব দিয়ে ইদানিং আমাদের সাথে আরও বেশি সম্পর্ক বৃদ্ধি করার জন্য চেষ্টা করছে। এটাকে আমরা পজিটিভলি দেখি, কারণ চীন সরকারের সাথে আমাদের বাণিজ্যিক লেনদেন অনেক বেশি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, এই সফর হতে পারে চীন বাংলাদেশ সুসম্পর্কের সোপান। চীন তো কোনো সময় কোনো দেশের আভ্যন্তরিক ব্যাপারে নাক গলায় না। কাকে ক্ষমতায় আনবো, কাকে না আনবো, তারা যে ক্ষমতা আসে তার সঙ্গেই কাজ করে। তবে চীন বাংলাদেশে একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান আধিপত্য বিরুদ্ধের একটা জনমত আছে না? তো সেইটার জন্য তারা মনে করে যে চীন আমাদের একটা অল্টারনেটিভ, মানে দাবা খেলার মধ্যে যেরকম মানুষ চেকস অ্যান্ড ব্যালেন্স করে, চীন এটা। চলতি বছরের ফেব্রুয়ারি ও মে মাসে আরও 2 বার চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করে বিএনপি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। ব্যবসা, বিনিয়োগ, স্বাস্থ্য এবং পানি সম্পদ সহ নানা খাতে সহযোগিতা নিবিড় করতে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে নতুন ত্রিপক্ষীয় জোট গঠন করেছে চীন। ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে গত বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনায় এই জোট গঠন করা হয়েছে। শুক্রবার বেইজিং ও ইসলামাবাদ থেকে প্রকাশিত দুই দেশের বিবৃতির বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এ খবর জানিয়েছে। প্রকাশিত সরকারি বিবৃতি অনুসারে চীন, পাকিস্তান ও বাংলাদেশ একাধিক ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে। ইরানে ইসরায়েলের হামলা বেআইনি উল্লেখ করে তেল আবিবকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানালো বাংলাদেশ। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ওআইসিতে এই দাবি জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তুরস্কের ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের 51তম সম্মেলনে বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানান। এই আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেন। বলেন, ইসরায়েলের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াবে আর সেই সাথে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় হুমকি সৃষ্টি করবে। Completely unacceptable and incapable with the control power towards a two-state solution. With this ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা তা নিয়ে সময় নিয়েছেন ট্রাম্প। তবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দেখা গিয়েছে মার্কিন সামরিক উপস্থিতি। বিশ্লেষকরা বলছেন, ইরানকে দমাতে নেতানিয়াহুর শেষ ভরসা ওয়াশিংটন।
প্রশ্ন উঠছে, তবে কি ইরানে হামলা করতেই আটঘাট বেঁধে নামছেন ট্রাম্প? ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে যখন বাড়ছে উত্তাপ, তখন মধ্যপ্রাচ্য জুড়ে আনাগোনা যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। একের পর এক মার্কিন বিমান ভিড়ছে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে। বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, ইরানে হামলা শুরুর পর 14টি কার্গো বিমানে করে মার্কিন অস্ত্র পাঠানো হয়েছে ইসরায়েলে। মধ্যপ্রাচ্যে F-16, F-20 এবং F-35 সহ আরও কয়েকটি যুদ্ধ বিমান মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে, যা আগে থেকে মোতায়েনকৃত USS কার্ল ভেনিসের সাথে যুক্ত হয়েছে। স্যাটেলাইটের চিত্রে যুক্তরাজ্য মার্কিন যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়ার B-52 বোমারু বিমান সহ অন্যান্য যুদ্ধ বিমানও দেখা গেছে। ইসরায়েল স্বপ্নেও ভাবেনি এভাবে তাদের আয়রন ডোম আর আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে মূল ভূখণ্ডে আছড়ে পড়বে ইরানের ক্ষেপণাস্ত্র। সপ্তাহের ব্যবধানে মূলত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেল আবিব, হাইফা, জেরুজালেম। নিরুপায় নেতানিয়াহুর শেষ ভরসা এখন যুক্তরাষ্ট্র। এদিকে হঠাৎ করে পিছু টান দিয়েছে ট্রাম্প। সমাধানের কথা বলে বেঁধে দিয়েছেন সময়। অনেকেই বলছেন, মাঝপথে ইসরায়েলের হাত ছাড়েনি ওয়াশিংটন, বরং কূটনৈতিক সমাধানের পথে হাঁটছেন। অন্যদিকে ইসরায়েলকে শক্তিশালী করতে গোপনে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে বাড়াচ্ছেন মার্কিন সামরিক উপস্থিতি। মাসুদ রানা, নিউজ 24। প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে বাহরাইন ও বাংলাদেশ দূতাবাস। আয়োজন করেছে মোবাইল কনসুলার ক্যাম্পের। এতে পাসপোর্ট, জন্ম নিবন্ধন, আইনি সহায়তার মতো গুরুত্বপূর্ণ সেবা পাচ্ছেন প্রবাসীরা। আর এতে খুশি বাংলাদেশিরাও। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পারস্য উপসাগরের দ্বীপরাষ্ট্র বাহরাইন 1780 বর্গ কিলোমিটার আয়তনের এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় 1.5 লাখ। সম্প্রতি দেশটির প্রবাসীদের জন্য নানা উদ্যোগ নিয়েছে বাহরাইন বাংলাদেশ দূতাবাস। এতে মিলছে সুফল। এবার প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে মোবাইল কনসুলার ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। পাসপোর্ট সমস্যা, জন্ম নিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ অনার সদস্য নিবন্ধন, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রবাসের আইন কানুন সম্পর্কে করা হচ্ছে সচেতনতা। আগত প্রবাসীরা মোবাইল কনসুলার সার্ভিস ক্যাম্পের দেওয়া বিভিন্ন সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশ এম্বাসিকে। আমি খুব অতি দ্রুত সেবাটা পেয়েছি। আর এরিয়াতে এসে আমাদের সেবা প্রদান করার জন্য, যেটা আমাদেরকে এম্বাসিতে যেতে হতো, এখন আমাদেরকে না গিয়ে এখানে আমরা খুব দ্রুত সময়ে সেবা পেয়েছি। বাংলাদেশ এম্বাসি বাহরাইন এবং বাংলাদেশ এম্বাসির হিজ এক্সেলেন্সি রাষ্ট্রদূতকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাষ্ট্রদূত জানান, এ ধরনের কনসুলার সেবা পর্যায়ক্রমে বাহরাইনের বাংলাদেশে অধ্যুষিত বিভিন্ন এলাকায় প্রদান করা হবে। আমরা আজকে বাহরাইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা মহাডাক, তার হিত এলাকায় আমরা কনসুলার সেবা দিচ্ছি। কনসুলার সেবার সাথে সাথে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামও চালু করেছি। আর এমন সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্পেনের মাদ্রিদে নারায়ণগঞ্জ জেলা সমিতির আহ্বায়ক কমিটির ঈদ পুনর্মিলনী ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম মিয়া সেন্টুর উদ্যোগে মাদ্রিদের মদিনা রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসী নারায়ণগঞ্জবাসীর মিলন মেলায় পরিণত হয়। প্রবাসী নবীন ও প্রবীণ নারায়ণগঞ্জবাসীর মধ্যে সৌহার্দ্য, পরিচিতি আর ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক আসলাম প্রধান। লেবাননে আবদুল্লাহ ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা শফিকুর রহমানের উদ্যোগে আয়োজক কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতাবাস প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন। এ সময় দূতাবাস সহ সকলের সহযোগিতা পাওয়ায় আয়োজক কমিটি সকলকে ধন্যবাদ জানিয়ে সিজন 3 শুরু করার প্রতিশ্রুতি দেন। ছোট একটা বিরতির সময় হলো, সাথেই থাকবেন। প্রবাসী সংবাদ আবারও স্বাগত। নির্বাচিত সরকারের হাত ধরে সংস্কার প্রক্রিয়ার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হতে পারে,
এমনটাই মনে করছেন কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক। তারা কারণ হিসেবে বলছেন, কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নাও হতে পারে, আর সেটা অস্বাভাবিক কিছু নয়। সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জরুরি যেসব ইস্যুতে ঐকমত্য হবে না সেসব সংস্কার কাজ শেষ করার দায়িত্ব নিতে হবে নির্বাচিত সরকারকে। দর্শক, এ নিয়ে একটি রিপোর্ট করেছেন শাহ জয়। রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারি মাসে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দফায় প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে এবং পরবর্তীতে 30টি রাজনৈতিক দলকে নিয়ে 3 দিন বৈঠক করে কমিশন। তবে দফায় দফায় বৈঠকের পরও ঐকমত্য প্রতিষ্ঠায় কমিশনের দেয়া 166টি প্রস্তাবের মাত্র 42টিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা সংসদের উচ্চ কক্ষ গঠন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, প্রধানমন্ত্রী নির্বাচন এবং তার মেয়াদকাল, এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়েই একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। গবেষক এবং সমাজবিজ্ঞানীরা বলছেন, সরকার প্রধান আগামী জাতীয় নির্বাচনের যে সম্ভাব্য সময়ের কথা উল্লেখ করেছেন তার আগে সমস্ত প্রস্তাবের সুরাহা হওয়া বাস্তবসম্মত নয়। কিছু সুপারিশ কিন্তু কল্পনাবিলাসী সুপারিশ আসছে, আবার কিছু সুপারিশ আসছে যেগুলো এই বিপ্লবের পরে রাষ্ট্র যখন মেরামত চলতেছে এখানে এই সুপারিশের কোনো প্রয়োজন ছিল না, এই হাজার সুপারিশের কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজনটা ছিল একদম টু দ্য পয়েন্টে, একদম প্রাতিষ্ঠানিক জায়গাতে হিট করা। কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার যে একটা পদ্ধতিগত দিক, এই জায়গাতে তাদের একটা গন্ডগোল আছে বলে আমার মনে হয় আর কি। যদি নির্বাচনটা আপনি ফেব্রুয়ারিতে হয় তাহলে আপনার হাতে যে সময় আছে এই সময়ের মধ্যে আপনি 166টা বিষয়ে ঐকমত্যে যেতে পারবেন না। তারা বলছেন, যে বিষয়গুলোতে রাজনৈতিক মতপার্থক্য থাকবে সেগুলো পরবর্তী সংসদের জন্য রেখে দেয়া উত্তম। পার্লামেন্টের মধ্য দিয়ে এগুলো বাস্তবায়ন হবে, যেগুলোকে যে সরকার আসবে তারা মনে করবে বাস্তবায়ন করার যোগ্য, তারা করবেন। যদি এনসিপির সরকার আছে অধিকাংশ বাস্তবায়ন হয়ে যাবে, বিএনপি সরকার আসলে কম বাস্তবায়ন হবে, তাই না? এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে টানা হেঁচড়া করলে আসলে তখন প্রশ্ন উঠবে যে এই সরকার কি জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে কিনা। তাদের মতে জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন কিংবা বিচার বিভাগ সহ অন্যান্য প্রতিষ্ঠানের সংস্কার কাজ বর্তমান সরকারই করতে পারে, তবে সংবিধান সংস্কারের কাজ ঐকমত্য কমিশন বা সরকারের নয়। সংবিধানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই ইউনূস সরকারের। সংবিধানে হাত দেওয়ার সরকার তো এটা না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। তাদের প্রধান কাজ হলো নির্বাচন করা এবং অবশ্যই একটা প্রধান কাজ সংস্কার নিয়ে আলাপ আলোচনা করা, বাট সমস্ত সংস্কার বাস্তবায়ন করা তাদের কাজ না। আমাদের সংবিধান, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের মুক্তিযুদ্ধ, এগুলোতে কেউ হাত দিতে পারবে না, এটা জনগণ করতে দেবে না। গবেষক এবং বিশ্লেষকরা বলছেন, ঐকমত্যে না পৌঁছানোর কারণে যদি সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হয় এবং এর কারণে নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে দেশে রাজনৈতিক সংঘাত বৃদ্ধির আশঙ্কাও তৈরি হতে পারে। মাসের মধ্যেই আসলে জাতীয় সংসদ তৈরি করতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জাতির মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শনিবার সকালে যশোরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচন যখনই হোক সেটা নিরপেক্ষ করার জন্য জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত আছে, তবে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। এই সরকারের হাতে নিরপেক্ষ নির্বাচন না হলে এ জাতির সামনে আসবে মহা দুর্যোগ। অন্তর্বর্তীকালীন সরকারকেও জাতির কাছে তিনি যে কমিটমেন্ট দিয়েছেন যে তিনি নিরপেক্ষ থাকবেন, তাকে সোজা হয়ে থাকতে হবে, তার শির দাঁড়াটা সোজা রাখতে হবে, নিরপেক্ষ করতে হবে, কোনো দিকে ঝুঁকলে হবে না। মাঝখানে কিন্তু আপনি জাতির মধ্যে সংশয় তৈরি করেছেন। আপনি বুঝে করুন আর না বুঝে করুন, কারোর দ্বারা মিসগাইড হয়ে করুন, আপনার প্রতি এখনো আমরা আস্থা রাখতে চাই আগামী নির্বাচন নিরপেক্ষ হবে। তা না হলে আপনার হাতের এই নির্বাচন যদি ব্যর্থ হয়ে পড়ে, নিরপেক্ষ না হয়, তাহলে এই জাতির সামনে একটা মহা দুর্যোগ অপেক্ষা। শুধু কথায় বা আলোচনায় নয়, মানসিকতার পরিবর্তন ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে। অন্যদিকে বিএনপি নেতা AZM জাহিদ হোসেন বলেন, ভোটের মাধ্যমে জনগণের অধিকার ফেরাতে চায় বিএনপি।
রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই আলোচনায় অংশ নেন বিএনপি নেতারা। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, লন্ডন বৈঠকের মধ্য দিয়ে দেশে অনেক বিশৃঙ্খলা কমে গেছে। এখন ভোটের মাধ্যমে জনগণের অধিকার ফেরাতে চায় বিএনপি। জাতিকে ঐক্যবদ্ধ করা যায়, আর একটি ঐক্যবদ্ধ জাতি যদি হয় তাহলে সামনের দিকে আগাবে। যার ফলশ্রুতিতেই ওই আপনার ফরেন পলিসিতে বলেন জাপানকে হারাই দিয়ে আপনারা জিতে গেছেন জিয়াউর রহমান স্যার, কারণ আপনি ঐক্যবদ্ধ জাতি পেয়েছিলেন। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। এ সময় মির্জা ফখরুল বলেন, শুধু কথায় বা আলোচনার মাধ্যমে সংস্কার সম্ভব নয়, সবার আগে দরকার মানসিকতার পরিবর্তন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। কথায় বা সংস্কার আপনার আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে বিশাল কাজ সম্ভব হয় না। সবার আগে যেটা দরকার হয় মানুষের মন ও মননশীলতা পরিবর্তন। এনসিপি সহ 5ই আগস্টের পর জন্ম নেওয়া সকল দলকে বিএনপি স্বাগত জানায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি, এমনটি মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে বিবিসি নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। শনিবার সেই সাক্ষাৎকারটি প্রচার করে বিবিসি। বলেন, শেখ হাসিনার ভারতে থাকা বাংলাদেশের জন্য সমস্যা নয়, কিন্তু তার কথা বলা নিয়ে অবশ্যই ভারতের কিছু করা উচিত। যুক্তরাজ্য সফরের সময় লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেয় বিবিসি। সেখানে রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। শনিবার সাক্ষাৎকারটির গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ করেছে বিবিসি বাংলা। সাক্ষাৎকার গ্রহণ করেন সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন। সাংবাদিকের প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও পড়ে। দলটি নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এটি সম্পূর্ণ তাদের এখতিয়ার। Inclusiveness doesn't mean a particular party. Inclusiveness means participation of all people. So as long as all people are participating, it's inclusive. Clear. Awami League is not banned. Activities of Awami League has which would include an election. And temporarily. Whether the election will be included or not, it depends on the election commission to decide. 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। তাকে ফেরত চান কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, এরই মধ্যে বিচার শুরু হয়ে গেছে। Trial has already begun. So the trial is active, it's going on. And it will go through the legal process, looking for her to come back to face the trial and so on, use the international system, how to get the accused person back to your country and so on. So these are again a legal procedure. রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান। 22 মিনিটের সাক্ষাৎকারে টিউলিপ সিদ্দিকের অভিযোগ, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না পাওয়া এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে নেওয়ার বিষয়েও নানা প্রশ্নের উত্তর দেন তিনি। In a court matter, court will decide that there are enough materials are available to pursue the case or cancel. সবশেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজ কাজে ফিরে যাওয়ার অঙ্গীকারও করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুবায়ের রাজিন, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের ভূমিকাই মুখ্য, এমনটি মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। জানান, নির্বাচনের তফসিল যথাসময়ে ঘোষণা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনকে ঘিরে সরকারের আগ্রহ আর নির্বাচন কমিশনের প্রস্তুতি, এই দুই বিষয় নিয়েই সারা দেশে চলছে আলোচনা। ইসি বলছে সরকারের সঙ্গে তাদের প্রয়োজনীয় যোগাযোগ হচ্ছে।
শনিবার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন, জাতীয় ভোট নিয়ে ধাপে ধাপে এগোচ্ছে ইসি, তবে সব কাজে লাগবে সরকারের সহযোগিতা। যতই আপনি স্বাধীন বলুন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো এই ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। সিসি জানান, যথাসময়ে ঘোষণা করা হবে ভোটের তারিখ। ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করবো, তখন জানতে পারবেন। সিসি আরও জানান, সংস্কার কমিশন সহ সরকারের সব কাজের সাথে ইসি সম্পৃক্ত রয়েছে। গত 15 জুন জানিয়েছিলেন সরকার নির্ধারিত তারিখেই নির্বাচন করতে প্রস্তুত কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসে নিউজ 24 সংবাদে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।